নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, রাজদীপ চক্রবর্তীর কলমে গোয়েন্দা শাম্ভবী সিরিজের গল্প দুর্গা মাতা সহায়। গল্প পাঠে আর.জে. সৌমিক। শাম্ভবীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, অজিতের ভূমিকায় মৃন্ময় মান্না, তপতির ভূমিকায় বর্ণালী দেববর্মন, অমৃতার ভূমিকায় মৌমিতা, সৌমিকের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, তারাপদর ভূমিকায় অতনু, জয়জিতের ভূমিকায় সুদীপ্ত সরকার, গোপালের ভূমিকায় আবির, ইন্সপেক্টর সরকারের ভূমিকায় জয় ভট্টাচার্য ও সুজাতা দেবীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন আর.ডি. ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, রাজদীপ চক্রবর্তীর কলমে গোয়েন্দা শাম্ভবী সিরিজের গল্প দুর্গা মাতা সহায়। বোস পরিবারের ঠাকুর ঘরে ভোরের নিস্তব্ধতা। বাইরে ভোরের আলোয় শিউলির গন্ধ, ঢাকের শব্দ, ভেতরে ধূপের ধোঁয়ায় চারপাশ ঝাপসা। তারাপদ ভট্টাচার্য, বাড়ির পুরোহিত, সাদা পাঞ্জাবি পরে ধীর পায়ে ভেতরে ঢুকলেন। হাতে ঘণ্টা, ঠোঁটে মন্ত্রোচ্চারণ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। কথা শেষ করতেই তার চোখ হঠাৎ পড়ল প্রতিমার গলার দিকে। এক মুহূর্তে তার শরীর জমে গেল। এ কি সর্বনাশ! মায়ের গয়না কোথায় গেল? তিনি এগিয়ে গিয়ে হাত দিয়ে ঠাকুরের মুকুট আর হাড় স্পর্শ করলেন। কিছুই নেই। সোনার কপালবালা, নথ, কানের দুল, ঝকমকে মুকুট সব অদৃশ্য। মা দুর্গা, এ কি পাপ হলো! তিনি দরজার দিকে দৌড়ে গিয়ে ডাকলেন, গোপাল, ওরে গোপাল! হাঁপাতে হাঁপাতে এলো গৃহভৃত্য গোপাল। কি হইয়াছে ঠাকুর মশাই? সব গয়না সব চুরি হয়ে গেছে। ঠাকুরের গলা একেবারে খালি। গোপাল ভয় পেয়ে ভেতরে ঢুকল। প্রতিমার দিকে তাকিয়ে দেখেই মুখ সাদা হয়ে গেল। আমি কিছু জানি নে। গত রাতে আমি নিজে তালা দিয়েছিলাম। এই সময় দৌড়ে এলেন অজিত বোস, বাড়ির কর্তা, 50-এর কোঠায়, গম্ভীর চেহারা। তার সঙ্গে এলেন স্ত্রী তপতি, ছেলে জয়জিৎ, আর ভেতর থেকে আস্তে আস্তে এলেন অজিতের মা বৃদ্ধা সুজাতা দেবী। এত চেঁচামেচি কিসের? দাদাবাবু, ঠাকুরের কোনো গয়নাই নেই। কি বলছেনটা কি? এত দামি জিনিস গেল কোথায়? তোকে আমি বিশ্বাস করি না, এ তোরই কাজ। না বাবু, আমি কিছু জানি নে। কি হয়েছে? কি গুঞ্জন শুনছি? অজিত তাড়াতাড়ি মায়ের দিকে এগিয়ে গেলেন। কিছু নয় মা, ছোটখাটো গোলমাল, তুমি ভেবো না। গোলমাল? চুরি চুরি শব্দ কানে আসছে। কি চুরি হলো বলো তো? তুমি এসব নিয়ে ভাবলে শরীর খারাপ হবে। যাও, ঘরে গিয়ে বসো। এই সময় অজিতের ভাগ্নে সৌমিক ভিড় ঠেলে এগিয়ে এলো। চশমা পরা, তীক্ষ্ণ চোখের যুবক। মামা, বাইরের কারোর পক্ষে তো ঘরে ঢোকা সম্ভব নয়। বাড়ির ভেতরের কারোর হাতেই এটা ঘটেছে। সবাই একসঙ্গে তাকালো পুরোহিত আর গৃহভৃত্যের দিকে। সত্যি কথা অস্বীকার করা যাবে না।
বাইরে থেকে কারোর ঢোকা সম্ভবই নয়। গোপাল মাটিতে বসে কাঁদতে লাগলো, আর ঠাকুর ঘরে ভেসে উঠল অদ্ভুত এক নিস্তব্ধতা, যার ভিতর দিয়ে ঢাকের আওয়াজ আরও রহস্যময় শোনাতে লাগলো। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে ছুটে চলেছে বোলপুরের দিকে। জানালা দিয়ে হাওয়া ঢুকছে। কোলাহলের ভিড়ের মাঝে দুজন মেয়ে বসে আছে। একজন চোখে মুখে খুশির ছটা, লাল হলুদ শাড়ি, কাঁধে বড় ব্যাগ, সে অমৃতা বোস। অন্যজন লম্বা, স্লিম, চুল বাঁধা, দৃষ্টি তীক্ষ্ণ, তার নাম শাম্ভবী। শাম্ভবীর বয়স মাত্র 25, কিন্তু তার চোখের দৃঢ়তা বলছে সে অনেক দেখেছে, অনেক ভেবেছে। কারণ সে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট, ইউকে থেকে পড়াশুনো শেষ করে দেশে ফিরেছে। তোকে আমি অনেকবার বলেছি আমাদের মামার বাড়ির পুজো আলাদা রকমের, এবার নিজেই দেখবি। আলাদা রকম কেন? শুধু বড় বলে নাকি এর পিছনে আরো কোনো ইতিহাস আছে? অমৃতা হেসে একটু গর্বের সুরে বলল, ইতিহাস তো অনেক, শুনবি? এই পুজো শুরু হয়েছিল আমার দাদুর বাবার আমলে। তখন এক বিখ্যাত ব্যবসায়ী শশাঙ্কু শেখর মল্লিক এই পুজোকে বড় করে তোলার জন্য সোনার গয়না দান করেছিলেন। তার হাতেই দেবীর জন্য তৈরি হয়েছিল মুকুট আর রত্নখচিত হার। তখন থেকেই এই পুজো গ্রামে শহরে বিখ্যাত। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু দেবীর রূপ দেখতে। মানে প্রতিমার গয়নার মূল্য শুধু টাকায় নয়, ইতিহাসেও মূল্য। একদমই তাই। আর জানিস, এই পুজোকে সবাই খুব পবিত্র মনে করে, বিশ্বাস করে মায়ের দর্শন করলে জীবনে শান্তি আসে। প্রতি বছর ঠাকুর ঘরে এত ভিড় হয় যে সামলানো মুশকিল। শাম্ভবী এক মনে শুনছিল, তার চোখে অদ্ভুত আলো জ্বলছিল। ভিড় মানে সুযোগ, আর সুযোগ মানে ঝুঁকি। উৎসবের আবহ মানুষের মনের অন্ধকারকে উস্কে দেয়। তুইও না, সবাই যেখানে ভক্তি দেখে তুই খুঁজে পাস অপরাধ। শাম্ভবী মুচকি হাসল। ট্রেন গন্তব্যে পৌঁছালো। রিকশায় চেপে তারা বোস বাড়ির পথে। গ্রাম সাজানো প্যান্ডেল, ধুনুচির গন্ধ, আলোয় ঝলমলে রাস্তায় উৎসবের আবহ। কিন্তু বোস বাড়ির ফটকে পৌঁছাতেই তারা শুনল হইচই। চুরি হয়েছে। অমৃতা থমকে দাঁড়ালো। চুরি? কি চুরি হলো আবার? শাম্ভবীর চোখে তখন অদ্ভুত দীপ্তি। তারা ভেতরে ঢুকল। ঠাকুরঘরের সামনে বিশাল ভিড়। পুরোহিত আতঙ্কিত, গোপাল কাঁদছে, অজিত বোস রাগে ফুঁসছেন, তপতী আঁচল চেপে ধরেছেন, জয়জিৎ প্রশ্ন করছে একের পর এক, আর এক পাশে দাঁড়িয়ে ঠোঁটে হাসি নিয়ে সব দেখছে সৌমিক। অমৃতা ছুটে গিয়ে মামাকে ধরল। মামা, কি হয়েছে? অজিত চোখ তুলে তাকালেন। অমৃতার পাশে দাঁড়িয়ে শাম্ভবী। এই মেয়েটি কে? মামা, এই আমার বন্ধু শাম্ভবী। শাম্ভবী এগিয়ে এলো, ঠান্ডা চোখে প্রতিমার দিকে দেখল। গয়না চুরি হয়েছে, তাই তো? কখন থেকে খেয়াল করলেন? সবাই স্তব্ধ। তার গলায় অদ্ভুত দৃঢ়তা। সৌমিক ঠোঁটে ব্যঙ্গের হাসি নিয়ে বলল, মনে হচ্ছে মামা আমাদের বাড়িতে একজন গোয়েন্দা এসে গেছে। ঠিকই ধরেছ, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। তবে শুধু তাই নয়, আমি একজন মনোবিজ্ঞানী। কাজেই অপরাধীর মন পড়তে আমার বেশ অভ্যেস আছে। ঠাকুর দালানের সবাই একত্র। দেবীর গলার ফাঁকা জায়গা যেন আরো গভীর হয়ে তুলেছে পরিবেশকে। ঢাকের আওয়াজ বাইরে থেকে ভেসে আসছে, অথচ ভেতরে জমাট নীরবতা। অজিত বোস ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমি স্পষ্ট করে বলছি, এই ব্যাপারে আমি পুলিশ ডাকবো না। পুজোর সময় গ্রামে খবর ছড়িয়ে গেলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। এই রহস্যের সমাধান আমাদের বাড়ির ভেতরেই হবে। মামা, এই আমার বন্ধু শাম্ভবী, প্রাইভেট ডিটেকটিভ। বিদেশ থেকে ক্রিমিনাল সাইকোলজি পড়ে এসেছে। একে দায়িত্ব দিতে পারো।
অজিত তাকালেন শাম্ভবীর দিকে। সম্ভাবী, আমি শুনেছি তোমার ব্যাপারে। এর আগে তুমি যে কেসটা সলভ করেছিলে তার রিপোর্ট আমি খবরের কাগজে পড়েছি। তুমি অপরাধীর মন বোঝায় দক্ষ। আমি চাই এই চুরির রহস্য তুমি ভেদ করো। সবার চোখ শাম্ভবীর দিকে। অমৃতা গর্বে তাকিয়ে আছে। সৌমিকের ঠোঁটে হালকা হাসি, তপতির চোখে অবিশ্বাস। ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে শর্ত একটাই, যেই হোক সত্যিটা লুকোনো যাবে না। অপরাধী যদি আপনাদের ভেতরেই কেউ হন, তবুও আমি কিন্তু নাম বলবো। কথাটা শুনে ঘরে অস্বস্তি ছড়িয়ে গেল। শাম্ভবী চেয়ার টেনে মাঝখানে বসে খাতা খুলল। আপনি প্রথম গয়নাগুলো নেই বুঝলেন, তখন কি করছিলেন? সকালবেলা আরতি দিতে গিয়েছিলাম, প্রতিমার দিকে তাকাতেই চোখ পড়ল। গত রাতে আপনি নাকি ঠাকুর ঘরে অনেকক্ষণ ছিলেন, কেন? আমি শেষবার যাচাই করছিলাম সবকিছু সঠিক আছে কিনা। আপনার কাছে কি চাবি ছিল? না, চাবি গোপালের কাছে থাকে। পুজোর নিয়মে মন্ত্র শেষ করতে হয়েছিল, সময় লেগে যায়। আর আপনার ধুতির এক অংশে পুড়ে যাওয়ার দাগ কেন? আগুনে ধূপকাঠি ছিটকে পড়েছিল হয়তো। শাম্ভবী দেখল বলতে বলতে তারাপদ ঘেমে চলেছে। এরপর এলো গৃহভৃত্য গোপাল। চাবি তো আপনার কাছে থাকে, কিভাবে তালা খুললো তাহলে? আমি জানি না দিদি, আমি তালা বেঁধেছিলাম। চাবি কারো হাতে দিয়েছেন? না না, আমি কাউকে দেইনি। আপনি রাতে কোথায় ছিলেন? আমি রান্নাঘরের পাশে ঘুমোচ্ছিলাম। কেউ কি আপনাকে দেখেছে? না না না, কিন্তু আমি সত্যি বলছি। আপনি তো দরিদ্র মানুষ, টাকার লোভ হয়নি কখনো? আমি গরিব ঠিকই, কিন্তু চোর না গো, চোর না। এবার এলো জয়জিৎ। আপনি কি তারাপদকে বিশ্বাস করেন? পুরোহিত হলেও মানুষ তো, লোভ হতেই পারে। গোপালকে? সে ভৃত্য, সামান্য টাকার লোভে সেই করতে পারে। অর্থাৎ সন্দেহ করছেন দুজনের উপরই? হ্যাঁ। এবার পালা তপতির। গয়নাগুলো নিয়ে আপনার টান আছে, তাই তো? অবশ্যই, ওগুলো আমাদের গর্ব। আপনার পক্ষে চুরি সম্ভব? অসম্ভব। আমি কেন নিজের ঘরের সম্মান ভাঙব? তাহলে যদি কেউ বলে আপনি সহজেই ঠাকুর ঘরে ঢুকতে পারেন? আমি ঢুকতে পারি, তবে চুরি করার জন্য নয়। আচ্ছা, আপনার ছেলে জয়জিৎ কি কখনো আপনাকে টাকার জন্য বলেছে? হ্যাঁ, তবে সেটা স্বাভাবিক। আপনি কি সৌমিককে পছন্দ করেন? সে আমার বড় ননদের ছেলে, তবে আমার মনে হয় ও বিদেশে গেলে আর ফিরবে না। তাহলে যদি কখনো সম্পত্তি নিয়ে ভাগাভাগি হয়? তপতি চুপ রইলেন। আপনার স্বপ্ন বিদেশে পড়াশোনা, খরচ কত? অনেক, মামারও তো সামর্থ্য নেই। তাহলে গয়নাগুলো পেলে সব মিটত? যদি আমার হতো, কিন্তু ওগুলো আমার নয়। আপনি কি কখনো গোপালের কাছ থেকে চাবি নিয়েছেন? না, আমি কেন নেব? তারাপদকে আপনি কতটা বিশ্বাস করেন? একেবারেই নয়। লোকটা সবসময় কেমন যেন গোপনীয়। আপনি কি ভেবেছেন সবাই আপনাকেই সন্দেহ করছে? হ্যাঁ, কারণ আমার স্বপ্নটাই সবার চোখে অপরাধ হয়ে গিয়েছে। তাহলে সত্যিটা প্রমাণ করলে খুশি হবেন? অবশ্যই, আমি চাই সত্যিটা বেরোক। এবার শাম্ভবী গেল সুজাতা দেবীর ঘরে। ঠাকুমা, আপনি তো এই বাড়ির সবচেয়ে অভিজ্ঞ, কে করতে পারে বলে মনে হয় আপনার? মানুষের লোভ অদ্ভুত জিনিস মা, যে কেউ করতে পারে। তারাপদকে চেনেন বহু বছর, তিনি কি এমন কাজ করতে পারেন? বলতে পারি না, তবে মানুষটা এত বছর আছে, এত বছর ধরে পুজো করছে, এখন হঠাৎ কেন নেবে? আর গোপাল? ও গরিব, তবে খুব বিশ্বস্ত। জয়জিৎ? ও চাপের মধ্যে আছে, ভুল করতে পারে। তপতি?
তার গর্বই তার দুর্বলতা। সৌমিক? সে স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন সবসময় অপরাধ নয়। সবাই চলে গেলে শাম্ভবী আবার ঠাকুর ঘরে গেল। ধূপ কুণ্ডের পাশে ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা সাদা ধুতির টুকরো সে পেল। পোড়া দাগ স্পষ্ট। পুরোহিত ছাড়া কার ধুতি এখানে পড়বে? ধূপের আগুনে পুড়ে যাওয়া টুকরো মানে স্পষ্ট সেই ছিল এখানে। খাতায় লিখল, প্রথম সন্দেহভাজন তারাপদ ভট্টাচার্য। ঢাকের শব্দ যেন দূরে নয়, কাছে এসে কানে বাজতে লাগল, মৃত্যুর আগমনী সুরের মতো। ভোরের কুয়াশা ধীরে ধীরে বাড়ির আঙিনায় নেমে এসেছে। শিউলির গন্ধ বেলা বাড়ার সাথে সাথে ঘনত্বে এসে ভর করেছে। কিন্তু বোস বাড়ির ভেতরে আজ কোনো উৎসবের উচ্ছ্বাস নেই, শুধু ঘন নিস্তব্ধতা, যেন প্রতিটি ফাঁক থেকে অপরাধের শীতল নিঃশ্বাস আসছে। শাম্ভবী আগের রাত জাগার ক্লান্তি মাথায় সঞ্চিত রেখে উঠে বসল। খাতায় এক একটি নোট, তার চিন্তার রেখা। তারাপদকে আজ সকালে অবশ্যই আরও জিজ্ঞাসাবাদ করবে, মনে মনে ঠিক করল। পুজোর ব্যস্ততার মধ্যেও সত্যটা জানতেই হবে। যদি অপরাধী পরিবারের সদস্য হয়, সে সত্য লুকোনো যাবে না। সে ধীরে ধীরে পুরোহিতের ঘরটির দিকে এগোল। দরজার কড়া আলতো ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেখল দরজা আড়াই খোলা। সেখান থেকেই এক তীব্র কটু গন্ধ, অপরিচিত, ঝাঁঝালো, বাহ্য। তারাপদ মেঝেতে লুটিয়ে, চোখ শান্ত, কিন্তু মুখের রং নীলচে। ঠোঁট বেঁকে গেছে, হাতে প্রসাদের থালা পড়ে আছে। টেবিলের উপর একটা ভাঙা বাটি এবং পাশে পড়ে আছে একটি পিতলের ছোট গ্লাস। গ্লাসের ভেতর থেকে অল্প অল্প শুকিয়ে লালচে দাগগুলো দৃষ্টিগোচর। গ্লাসের ভেতর এক ছোট কণা ঝলমল করছে, কিছু বিস্ময়কর ছোট সাদা কণা, যেন সিরাপ বা হলুদ সাদা লবণের টুকরো। শাম্ভবী টেবিল থেকে বেগুনি পাতলা কাগজ তুলে নিলেন। তার উপর কেবল এক লাইন লেখা, আমি অনুতপ্ত। শাম্ভবী তাড়াতাড়ি অমৃতাকে ডাকল। অমৃতা এই দৃশ্য দেখে চমকে উঠল। মামা, মামা! অমৃতার কণ্ঠ ছিঁড়ে গেল। তপতি ছুটে এসে ঊর্ধ্বে পড়ে কাঁদতে শুরু করলেন। জয়জিৎ দাঁত ভাঙিয়ে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত ক্ষোভ। সৌমিক ঠোঁট কুটকুট করে অদ্ভুত ভান করল, আর গোপালের মুখ ফ্যাকাশে, এখনো ভয়ে কাঁটা। সুজাতা দেবী হাত দুটো শূন্যে রেখে ফিসফিস করে কেবল বললেন, মা দুর্গা, এ কি? তপতি কণ্ঠ চিরে বললেন, হয়তো লজ্জা পেয়ে আত্মহত্যা করেছে। দোষী হলে লজ্জায় মানুষ এমনটাই করে। জয়জিৎ বলল, আমি আগেই বলেছিলাম লোকটা সন্দেহজনক। কিন্তু শাম্ভবী চুপ করে রইল। সে কেবল দৃশ্যখানা খুঁটিয়ে দেখছিল। সে লক্ষ্য করল এমন কিছু খুঁটিনাটি জিনিস যা সাধারণের চোখে সরাসরি ধরা যায় না, কিন্তু সন্দেহকে বাড়িয়ে তোলে। সে ধীরে ধীরে গ্লাসের কাছে গিয়ে রুমাল দিয়ে গ্লাসটা তুলে নিল। গ্লাসের ভেতরকার তরলের রং ছিল অদ্ভুত। এক ঝটকায় ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলেন, সামান্য তেতো আলমন্ড জাতীয় গন্ধ। শাম্ভবী মাথায় হাত রাখল। তার অন্তর্গত ছাত্রজ্ঞান বলল, যদি সায়ানাইডের মতো শক্তিশালী বিষ হয়, তাহলে তা মুখে নেওয়া মাত্রই দ্রুত শ্বাস প্রশ্বাস ব্যাহত করবে, আর নীলচে মুখ, ঠোঁটের তালু দ্রুত প্রাণহানির লক্ষণ। গোপাল কাঁপতে কাঁপতে বলল, আমি তো বলিসি, আমি কিছু জানি না, আমি শুধু তালা দিয়েছিলাম। শুকনো শব্দগুলো
ঘরের চারপাশে বাজল। কেউ ভেবেছিল তারাপদ অপরাধবোধে নিজের জীবন শেষ করল, কিন্তু শাম্ভবী জানত বাস্তবতা প্রায়শই ছদ্মবেশ ধারণ করে। কেউ নিজের দোষ ঢাকার জন্য অন্যকে ফাঁসাতেও পারে। শাম্ভবী সেই কাগজটা বার করে আবার পড়ল। বাক্যটুকু এতই সংক্ষিপ্ত যেন দ্রুত জোর করে লেখা। আবারও সে ভাবল, কেউ কেন আত্মহত্যার আগে এমন এক বাক্য লিখবে? এমন তো হয় না। লজ্জা থাকলে বা অনুতপ্ত থাকলেও মানুষ প্রায়শই পরিবারের জন্য দীর্ঘ চিঠি রেখে যায়, ব্যাখ্যা করে, ক্ষমা চায়। এই কেবল আমি অনুতপ্ত, এটা কি কোনো বার্তা? নিজেই লিখেছে নাকি অন্য কেউ লিখে রেখে গেছে যাতে আত্মহত্যা মনে হয়? সে কাগজটি ঘুরিয়ে দেখল। দৈর্ঘ্য স্বল্প, কোনো সই নেই, কোনো নাম নেই, শুধু আমি অনুতপ্ত। শারীরিকভাবে পরিস্থিতি আত্মহত্যার মতোই দেখে গ্লাসে বিষের চিহ্ন, মুখে নীলাভ রং, পাশে ভাঙা থালা। তবুও মনস্তাত্ত্বিক বিশ্লেষক শাম্ভবীর সামনে ব্যাপারটা কিছুটা সন্দেহজনক। সে ধীরে ধীরে কফি টেবিলের পাশে বসে চুপ করে ভাবতে লাগল। বাইরে ঢাকের লয় তখন আর উৎসবে নয়, এ যেন এক মৃত্যুর সুর। কক্ষের আলো স্তিমিত, আর ধোঁয়ার একটা ভেজা দাগ কাঁটার মতো বিঁধছে বুকে। শাম্ভবীর মন দ্বিধায় বিভক্ত। সে জানে এখনো একটি বৃহৎ প্রশ্ন রয়ে গেছে, এবং সেই প্রশ্নটা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। এটা কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি কেউ এই দৃশ্য সাজিয়ে দিয়েছে? বোস বাড়ির ভেতর তখন নিস্তব্ধতা। তারাপদ ভট্টাচার্যের নীলচে মুখ আর ঠান্ডা দেহ যেন ঘরে জমাট বাঁধা আতঙ্ককে আরো ঘন করেছে। ঠিক তখনই বাইরের উঠোনে পুলিশের জিপ ঢুকল। ধুলো উড়ল আর সবাই আঁতকে উঠল। ভেতরে এলেন ইন্সপেক্টর অজয় সরকার। কড়া চেহারা, কপালে ভাঁজ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি চারিদিক তাকিয়ে গম্ভীর গলায় বললেন, এখন কেউ ঘরের বাইরে যাবেন না। মৃত্যুর কারণ খুঁজে বের করা আমার দায়িত্ব। সবাই স্তব্ধ। এই সময়ই ধীরে ধীরে এগিয়ে এলেন শাম্ভবী। মুখে শান্তি, চোখে অদ্ভুত দৃঢ়তা। আমি কলকাতা থেকে এসেছি ইন্সপেক্টর। আমার নাম শাম্ভবী। আমি প্রাইভেট ডিটেকটিভ। অজিতবাবু আমাকে এই কেসের দায়িত্ব দিয়েছেন। সরকার ভুরু কুঁচকালেন। প্রাইভেট ডিটেকটিভ মানে আপনি পুলিশ নন, তবুও তদন্তে নামতে চান? আপনাদের মতো ওই বই পড়ুয়া লোকেরা বাস্তব অপরাধের কাছে টেকে না, এইসব ওই সিনেমা নাটকে মানায়। সম্ভবত আপনি ঠিকই বলেছেন ইন্সপেক্টর। আমি পুলিশ নই, কিন্তু মানুষের মনস্তত্ত্বের কিছু দিক বোঝার ক্ষমতা রাখি। যদি অনুমতি দেন আমার পর্যবেক্ষণগুলো বলবো। সরকার কিছুক্ষণ চুপ রইলেন। চারিদিকে সবার চোখ এই দুজনের দিকে। আচ্ছা শুনি, আপনার এই মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ কতটা কাজে লাগে? শাম্ভবী গ্লাসটার দিকে ইশারা করল। খেয়াল করুন, গ্লাসটা মেঝেতে পড়ে আছে অনেক দূরে। যদি সে নিজে বিষ খেত, হাত থেকে গ্লাস পড়ে যেত কাছেই, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে গ্লাস ছোঁড়া হয়েছে। মানে বলছেন কেউ তাকে জোর করে খাইয়েছে? সেকেন্ড পয়েন্ট, তারাপদবাবুর হাত শক্ত মুঠো করে ধরা। যদি আত্মহত্যা করতেন, গ্লাস হাত থেকে সোজা নিচে পড়ত, কিন্তু গ্লাস তার নাগালের বাইরে। এটা জোর করে ছিনিয়ে নেওয়া, তারপর ছুঁড়ে ফেলা হয়েছে। ঠিকই বলছেন, এ তো আত্মহত্যার মতো লাগছে না। শাম্ভবী গ্লাসের নিচে থাকা সাদা দানাগুলো দেখালো। থার্ড, এটা সাধারণ চিনি নয়। গন্ধ পাচ্ছেন? তীব্র তেতো। এটা সায়ানাইড জাতীয় কিছু হতে পারে। আপনি রাসায়নিক চিনলেন কিভাবে? বিদেশে পড়াশোনা করার সময় অপরাধে ব্যবহৃত সাধারণ বিষ নিয়ে পড়েছিলাম। গন্ধটা খুব আলাদা,
সরকার এবার আর হাসলেন না, চোখে ভিন্ন রকম শ্রদ্ধার ঝলক দেখা গেল। মনে হচ্ছে আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনার পর্যবেক্ষণ একেবারে যথাযথ। তিনি সবার দিকে তাকালেন। এখন এটা স্পষ্ট, এটা আত্মহত্যা নয়, এটা খুন। সবাইকে জেরা করা হচ্ছিল, সেই ফাঁকে শাম্ভবী নিঃশব্দে সৌমিকের ঘরে ঢুকলেন। আলমারির ভিতরে ফাইল ঘাঁটতে ঘাঁটতে পেল একটা চিঠি। কাগজ খুলতেই দেখা গেল অ্যাডমিশন কনফার্মড, লিভারপুল ইউনিভার্সিটি, ইউকে। নিচে লেখা ফিজ অ্যারেঞ্জড। শাম্ভবীর বুক কেঁপে উঠল। সৌমিক সত্যি বিদেশে পড়তে যাচ্ছে, নাকি কেউ ইচ্ছে করে এই প্রমাণ ফেলে রেখেছে? সে একটিও শব্দ উচ্চারণ করল না। চিঠিটার একটা ছবি তুলে নিয়ে ভাঁজ করে আবার নোটবুকে গুঁজে রাখল। ইন্সপেক্টর সরকার তখন সবার কাছে ঘোষণা দিচ্ছেন, এই মৃত্যু আত্মহত্যা নয়, খুন। সত্যিটা বের করা হবে। ভিড়ের ভেতর শাম্ভবী দাঁড়িয়ে আছে, চোখে দৃঢ়তা, ঠোঁটে নিঃশব্দ প্রতিজ্ঞা। তার খাতায় নতুন লাইন উঠে গেল। খুনের শুরুটা এখানেই, আর সৌমিকের ঘরে পাওয়া চিঠি এই খেলার মূল চাল। ড্রয়িং রুমে চাপা অন্ধকার। জানলার বাইরে শঙ্খ উলুধ্বনির আওয়াজ থেমে গেছে। দুর্গাপূজার আনন্দ হঠাৎ ছাই হয়ে গেছে। প্রথমে গয়না চুরি, আর এখন ঠাকুর মশাইয়ের মৃত্যু। বাড়ির ভেতর যেন অশুভ ছায়া নেমে এসেছে। ইন্সপেক্টর সরকার টেবিলের মাথায় বসে খাতা খুললেন। শাম্ভবী তার পাশে নোট নিচ্ছে। একজন মানুষ খুন হয়েছেন, আর তার আগে দেবীর গয়না চুরি গেছে। এই দুই ঘটনার মধ্যে যে যোগ আছে সেটা পরিষ্কার। এখন প্রত্যেককে একে একে জেরা করা হবে। অজিত বাবু, গয়না হারানোর পর আপনি কি কাউকে সন্দেহ করেছিলেন? কে করবে বলুন? এ বাড়ির লোক ছাড়া আর কারোর সুযোগ নেই। ঠাকুর মশাইও গয়না হারানো নিয়ে ক্ষেপে উঠেছিলেন। তিনি কি আপনার ব্যবসা বা সংসারের কিছু জানতেন? পুরোহিত সবই জানেন, কিন্তু সেটা নিয়ে কথা বাড়ানো অপ্রয়োজন। সরকার চোখে সন্দেহের ছাপ নিয়ে নোট লিখলেন। আপনি ঠাকুর মশাইয়ের সঙ্গে শেষ কবে কথা বলেছেন? গয়না হারানোর রাতে উনি আমাকে বলেছিলেন রান্নাঘরের তালা আলগা থাকে, সাবধান হতে। কথাটা আমার খুব অপমানজনক লেগেছিল। মানে আপনি রেগে গিয়েছিলেন? হয়তো, কিন্তু খুন করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কোথায় ছিলে দুর্গার গয়না হারানোর রাতে? আমি বন্ধুদের সাথে ছিলাম। গয়না হারানোর খবর শুনে ছুটে আসি। কিন্তু ঠাকুর মশাই বলেছিলেন তুমি মণ্ডপের আশেপাশে ঘোরাঘুরি করছিলে, সেটা কি সত্যি? হ্যাঁ, একটু গিয়েছিলাম, তবে গয়না স্পর্শ করিনি। ঠাকুমা, আপনি কি কিছু দেখেছেন বা শুনেছেন? আমি কিছু দেখিনি বাবা, তবে তারাপদকে যে মেরেছে তাকে আপনি ছাড়বেন না। তুমি ঠাকুর মশাইয়ের সঙ্গে ঝগড়া করছিলে? না, আমি কেন করব? উনি আমাকে নিজের ছেলের মতো দেখতেন। তবু শোনা গেছে তিনি তোমাকে নিয়ে কিছু জানতেন, বিশেষ করে তুমি বাইরে পড়তে যাওয়ার পরিকল্পনা করছো। সৌমিক চুপ মেরে গেল, চোখ নামিয়ে নীরব রইল। গোপাল, তুমি গয়না রাখার ঘরে ঢুকতে পারতে? সবই আমার কাছে থাকেনি গো বাবু। তবে তবে আমি ঘর পরিষ্কার করি। তাহলে ঠাকুর মশাইয়ের ঘরে পাওয়া গ্লাসে কেন তোমার আঙুলের ছাপ? আমি শুধু জল দিয়ে এসেছিলাম, এর বেশি কিছু জানি নে গো, এর বেশি কিছু জানি নে। গোপাল চলে গেলে ইন্সপেক্টর সরকার বললেন, এখনো তো ফরেন্সিক পরীক্ষাই হয়নি, আপনি কি করে জানলেন ক্লাসে গোপালের হাতের ছাপ আছে? তা আমি কি করে জানবো? আমি শুধু অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, লেগে গেল। মুচকি হাসল শাম্ভবী।
সরকার হাসলেন। তার চোখে একটা শ্রদ্ধা দেখা গেল। সবাই চুপ হয়ে গেলে সরকার আর শাম্ভবী এক পাশে দাঁড়ালেন। স্পষ্ট ঠাকুরমশাই গয়না চোরকে চিনে ফেলেছিলেন, আর সেই কারণেই তাকে খুন করা হয়েছে। যিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন গোপন ফাঁস হয়ে যাওয়ার, তিনিই খুনি। সরকার তাকালেন তার দিকে, হালকা হাসলেন। আপনার যুক্তি অটল, স্বীকার করছি। প্রথমে আমি আপনাকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সত্যিই তদন্তে আমার সহায়ক। ইন্সপেক্টর সরকার গম্ভীর গলায় ঘোষণা করলেন, এটা আত্মহত্যা নয়। দেবীর গয়না চুরি আর ঠাকুরমশাইয়ের খুন একই সুতোয় বাঁধা। এখন থেকে আপনার সবাই নজরবন্দী। শাম্ভবীর চোখে ঝলসে উঠল দৃঢ় সংকল্প। আমি এই রহস্য ভেদ করব। দেবীর অপমান, পুরোহিতের মৃত্যু, দুটোই বৃথা যাবে না। রাত অনেক গড়িয়েছে। বাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। শাম্ভবী নিজের ঘরে বসে টেবিলে ছড়িয়ে রেখেছে সৌমিকের থেকে পাওয়া সেই খাম। অ্যাডমিশন কনফার্মড, লিভারপুল ইউনিভার্সিটি, ইউকে। খামে কাগজের সিল, তারিখ, এমনকি ভিসার নথিরও উল্লেখ আছে। শাম্ভবী মনে মনে ভাবল, তাহলে সৌমিক সত্যিই বিদেশে পড়তে যাচ্ছে, অথচ পরিবারের কেউ জানে না। ঠাকুরমশাই হয়তো এই গোপন তথ্য জেনে ফেলেছিলেন। তিনি কি সৌমিককে নিয়ে কিছু বলেছিলেন, নাকি এই রহস্যই তার মৃত্যুর কারণ? বিকেলে শাম্ভবী পুজোর ভিড় এড়িয়ে এক পরিচিতকে ফোন করল। তার কলেজ সংক্রান্ত যোগাযোগ আছে। লিভারপুল ইউনিভার্সিটি, ইউকেতে নতুন ভর্তির তালিকা বেরিয়েছে কি? সেখানে কি ভারত থেকে কোনো সৌমিক চট্টোপাধ্যায় নামে ছাত্র আছে? কিছুক্ষণ পর উত্তর এলো, হ্যাঁ, নাম আছে। ভর্তি হয়েছে কম্পিউটার সায়েন্স বিভাগে। ভিসা প্রসেসও শুরু হয়ে গিয়েছে। শাম্ভবী গভীরভাবে ভাবল, তাহলে খবর সত্যি, কিন্তু এত বড় ব্যাপার লুকিয়ে রাখলো কেন? মামা অজিত জানেন না, জয়জিৎ জানে না, এমনকি তপতিও না। কেবল ঠাকুর মশাই জানতেন। তাহলে এটাই কি তার মৃত্যুর কারণ? রাতের দিকে মণ্ডপের পাশে দাঁড়িয়ে শাম্ভবী দেখল সৌমিক একা বসে আছে। তার হাতে কাগজ মুঠো করা, হয়তো অন্য কোনো চিঠি। শাম্ভবীর মনে হলো এখন যদি প্রশ্ন করে তবে ছেলেটা কিছু আড়াল করবে, তাই চুপচাপ দূর থেকে লক্ষ্য করল। সৌমিক কাগজটা ছিঁড়ে ফেলল আর মাটিতে চাপা দিল। শাম্ভবী পরে গিয়ে কাগজের টুকরোগুলো তুলে আনল। টুকরোয় লেখা, কিপ সাইলেন্ট, আদারওয়াইজ ইউ উইল বি দ্য নেক্সট। শাম্ভবীর বুক কেঁপে উঠল। মানে সৌমিককে কেউ হুমকি দিয়েছে, আর সেই হুমকির সঙ্গে গয়না চুরি ও ঠাকুরমশাইয়ের মৃত্যু জড়িয়ে আছে। শাম্ভবী চিঠির টুকরো ভাঁজ করে খাতায় রেখে দিল। তার চোখে দৃঢ়তা ঝলসে উঠল। এখন পরিষ্কার, সৌমিক কিছু জানে আর কেউ তাকে চুপ করিয়ে রাখতে চাইছে। যদি সত্যি বের না করি তবে পরের শিকার সৌমিকও হতে পারে। মণ্ডপের এক কোণে শাম্ভবী সৌমিককে দাঁড়াতে বলল। চারপাশে পুজোর ঢাকের আওয়াজ মিয়ে এসেছে। আলো ঝলমলে, অথচ বাতাসে শীতল এক ভয়। সৌমিক অস্থিরভাবে হাত মুচড়ে দাঁড়িয়ে আছে। সৌমিক, সত্যি কথা বলার সময় এসেছে। আমি তোমার ঘরে অ্যাডমিশন লেটার পেয়েছি। তুমি এটা সবাইকে কেন লুকিয়েছিলে? সৌমিক হকচকিয়ে উঠল। আপনি আমার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ, তুমি যদি সত্যি কিছু না লুকাও তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বলো, চিঠি কবে পেয়েছিলে? সৌমিক গভীর নিঃশ্বাস নিল। দুর্গাপুজোর আগের সপ্তাহে ডাকযোগে এলো। এক খামে ভর্তি কাগজপত্র, আরেক খামে একটা অদ্ভুত চিঠি। কি লেখা ছিল সেই চিঠিতে? লেখা ছিল, এ ভর্তি মা দুর্গার আশীর্বাদে সম্ভব হচ্ছে। কাউকে এই বিষয়ে কিচ্ছু জানাবে না, জানালে কিন্তু অনর্থ হবে।
আমি আবার তোমায় জানাবো এরপর কি করতে হবে। তার আগে এই চিঠি পুড়িয়ে ফেলো আর ভর্তির ফর্ম লুকিয়ে রাখো। শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। শাম্ভবী চমকে উঠল। মা দুর্গা মানে? কে লিখেছিল সেই চিঠি? খামে কোনো নাম নেই, শুধু লাল রঙের কালি দিয়ে দেবীর আঁকা একটা প্রতীক ছিল। কোথায় সেই চিঠি? আমি তো সেটা পুড়িয়ে দিয়েছি। মানে চিঠিটা তো সেরকমই লেখা ছিল। তাহলে তুমি বিশ্বাস করেছো এটা সত্যিই দেবীর ইচ্ছা? আমি জানি না, কিন্তু এরপর পরই গয়না হারালো, তারপর ঠাকুর মশাই মারা গেলেন। মনে হচ্ছে আমার জীবনের সঙ্গে সবকিছু জড়িয়ে রয়েছে। শাম্ভবী এগিয়ে গিয়ে সৌমিকের দিকে ঝুঁকল। শোনো, এটা কাকতালীয় নয়। কেউ ইচ্ছে করেই তোমার সঙ্গে দেবীর নাম জড়িয়ে খেলছে। কিন্তু কে? তোমার মামা জানেন? না, মামা তো কিছুই জানেন না, এমনকি মামি বা জয়জিৎ জানে না। তবে মনে হয় ঠাকুর মশাই উনি কিছু জানতেন। তাহলে খুন হওয়ার আগে ঠাকুর মশাই তোমার গোপন কথা জানতেন? তিনি কি তোমাকে কিছু বলেছিলেন? হ্যাঁ, সেদিন তিনি বলেছিলেন যে মার নামে সব চলছে, সেই মাই তোমাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, সাবধান হও। আর এর পরদিনই উনি মারা গেলেন। শাম্ভবীর চোখে ঝলসে উঠল দৃঢ়তা। মানে ঠাকুর মশাই খুন হওয়ার আগে রহস্যটা বুঝে ফেলেছিলেন। তিনি জানতেন মা দুর্গার নামে যিনি এই চিঠি পাঠাচ্ছেন সেই গয়না চুরির মূল সূত্র। সৌমিক শিউরে উঠল। আপনি কি বলছেন আমাদের বাড়িরই কেউ? হ্যাঁ, দেবীর নাম ব্যবহার করে যিনি খেলছেন তিনি খুব কাছের মানুষ, আর তুমি তার শিকার। মানে আমি কি পরের টার্গেট? শাম্ভবী তার কাঁধে হাত রাখল। যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না, কিন্তু সত্যিটা বের করতেই হবে। দেবীর নামে যিনি অপবিত্র খেলায় মেতেছেন তাকে আমি মুখোশ খুলে ধরবই। বাতাসে ঢাকের ধ্বনি ভেসে এলো। দূরে মণ্ডপে দেবী মূর্তির আলো ঝলমল করছে। শাম্ভবীর মনে হলো এই দেবীর নামেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। যিনি দেবীর আশীর্বাদ বলে মিথ্যে ছড়াচ্ছেন তিনি কি আসল খুনি? আর তাই যদি হয় আমি তাকে খুঁজে বের করব। নাকি সবটাই সৌমিকের চালাকি? একটা মিথ্যে চিঠির গল্প শোনাচ্ছে না তো? রাত প্রায় 10:30। অমৃতা শুতে চলে গেল। শাম্ভবীও শোবার কথা ভাবছে, এমন সময় ফোন বেজে উঠল। কানে দিয়ে শুনে বলল, আচ্ছা দেখছি। সামনে ল্যাপটপ খোলা, বাইরে ঝিঁঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূরে কুকুরের ডাক। তার চোখ লেগে আছে স্ক্রিনে। কলেজ অ্যাডমিশনের পেমেন্ট রসিদ পাঠিয়েছে তার সেই চেনা লোক। নাম সৌমিক চট্টোপাধ্যায়। পরিমাণ নির্দিষ্ট ভর্তি ফি। তারপরে এক অদ্ভুত জিনিস চোখে পড়ল। পেমেন্ট গেটওয়ে অ্যাক্সেস লগ। সেখানে এক লাইনে লেখা, আইপি অ্যাড্রেস 103.255.34.66, ডিভাইস উইন্ডোজ 10 ক্রোম ব্রাউজার, লোকেশন বোলপুর, ইন্ডিয়া। শাম্ভবীর বুক ধপ করে উঠল। আইপি অ্যাড্রেস, তাহলে সূত্র আছে। কিন্তু শুধু আইপি দেখেই তো প্রমাণ হয় না। সে সাথে সাথেই ইন্সপেক্টর সরকারকে ফোন করল। সরকারবাবু, পেমেন্ট লগ থেকে একটা আইপি পেয়েছি, এটা কি ট্রেস করা যাবে? অবশ্যই, তুমি আমাকে নাম্বার পাঠাও, আমি সাইবার টিমে দিচ্ছি। শাম্ভবী নম্বরটা মেসেজ করল। এরপর মিনিট গড়াতে লাগলো ধীরে ধীরে, যেন ঘড়ির কাঁটা ইচ্ছে করে টেনে টেনে চলছে। অবশেষে ফোনে মেসেজ এলো। শাম্ভবীর চোখে বিস্ময় আর সন্দেহ একসাথে ঝিলিক খেল। এটা কিভাবে সম্ভব? মানে যদি সত্যি সৌমিকের কানেকশন হয়, তবে হয় সে মিথ্যে বলছে, নয় কেউ তার নাকের ডগায় বসে সব করেছে। কিন্তু এখানেই শেষ নয়। শাম্ভবী লগ ফাইল আরো গভীরভাবে বিশ্লেষণ করল। হঠাৎ দেখল টাইম স্ট্যাম্প রাত 1:45। ব্রাউজার হিস্ট্রি, পেমেন্টের আগে কয়েকবার পোর্টালে লগ ইন ব্যর্থ হয়েছে। ডিভাইস আইডি, তার মানে স্পষ্ট
সৌমিকের ল্যাপটপ থেকেই লেনদেন হয়েছে। রাত 1:45, তখন তো সবাই ঘুমিয়ে থাকে। সৌমিক কি তখন জেগেছিল? সে মনে মনে হিসেব করল, ঘটনার দিন রাতে সৌমিক কোথায় ছিল? কেউ কি তাকে জাগ্রত অবস্থায় দেখেছে? ঠিক তখনই দরজার কাছে হালকা শব্দ হলো। সৌমিক কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে। শাম্ভবী ল্যাপটপটা সৌমিকের সামনে ঘুরিয়ে দিল। এখন কি বলবে? এই আইপিতে তোমার, এই ডিভাইস তোমার ল্যাপটপ। রাত 1:45 টাকা জমা হয়েছে। এবার সত্যি বলো। সৌমিক ঘেমে উঠল, ঠোঁট কামড়ে বসে রইল কিছুক্ষণ। আমি জানি না দিদি, আমি কিচ্ছু করিনি। করনি? তাহলে কে করেছে? তোমার ঘরে ঢুকে কে কম্পিউটার চালায় মাঝরাতে? চোর? না, মানে কেউ আসে না তো। আর মিথ্যে বলার চেষ্টা করো না সৌমিক, রেকর্ড কখনো ভুল হয় না। সৌমিকের গলা শুকিয়ে গেল। সে কপালের ঘাম হাতের পিঠে মুছে নিল। কিন্তু আমি শপথ করে বলছি দিদি, আমি কিচ্ছু করিনি। ওই টাকা আমার কাছে ছিলই না, আমার অ্যাকাউন্টে তো টাকাই নেই। কোন অ্যাকাউন্ট থেকে গেছে টাকা জানো? না না দিদি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানো না মানে? অ্যাডমিশন লেটার তোমার হাতে পাওয়া গেল, টাকাও তোমার কম্পিউটার থেকে জমা হলো, অথচ তুমি কিছুই জানো না। কেন এই লুকোচুরি খেলছো? সৌমিক এবার হাত মুঠো করে বসল। দম বন্ধ হয়ে আসছে তার, চোখে ভয়ের ছাপ, কিন্তু জেদের সুরও স্পষ্ট। আমি সত্যি জানি না দিদি, আপনি যতই জেরা করুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। তাহলে কে করেছে সেটা খুঁজে বের করতে হবে। মনে রেখো সৌমিক, তুমি যত চুপ করবে ততই সন্দেহ তোমার দিকেই যাবে। সৌমিক মাথা নিচু করে বসে রইল, ঠোঁট কাঁপছে, কপালে ঘাম ঝরছে। মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো ভয় তাকে চেপে ধরেছে, কিন্তু মুখে শুধু সেই এক কথা, আমি কিচ্ছু জানি না দিদি, কিচ্ছু না। ঘরটা নিস্তব্ধ। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ যেন প্রতিটি সেকেন্ডে বাড়িয়ে তুলছে উত্তেজনা। শাম্ভবীর মনে হল সৌমিক কিছু গোপন করছে, কিন্তু কি? সারা রাত ল্যাপটপের সামনে বসে থেকেও শাম্ভবীর চোখে ঘুম আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা বাদ পড়ে গেছে। হঠাৎ সে চমকে উঠল। আমি এতক্ষণ ধরে শুধু আইপির উপর জোর দিলাম, অথচ লেনদেনটা কোন অ্যাকাউন্ট থেকে হয়েছে সেটা যাচাই করলামই না। কি বোকামি! সে আবার লগ ফাইলে ঢুকল। এবার সরাসরি পেমেন্ট গেটওয়ের ব্যাংক ডিটেলস ট্যাবটা খুলল। চোখ পড়তেই তার বুক কেঁপে উঠল। অ্যাকাউন্ট হোল্ডার সুজাতা বোস, ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, ট্রানজাকশন টাইম 1:45 AM। শাম্ভবীর আঙুল কেঁপে উঠল। সুজাতা, অজিতের মা, সৌমিকের দিদা। তাহলে টাকাটা উনিই দিয়েছেন, কিন্তু কেন? আর লুকিয়ে কেন? তার বুকের ভেতর থেকে এক ধাক্কা উঠে এলো। সন্দেহ, আতঙ্ক, বিভ্রান্তি সব একসাথে। আর সময় নষ্ট না করে শাম্ভবী ছুটল সুজাতার ঘরের দিকে। দরজা আধ খোলা, ভেতরে মৃদু আলো, পর্দা বাতাসে দুলছে। ঘরে ঢুকেই শাম্ভবীর নাকে এক অদ্ভুত গন্ধ এলো, কড়া অথচ তীব্র, অনেকটা ওষুধের মতো। ঠাকুমা! সে ডাক দিল, কোনো সাড়া নেই। শাম্ভবী ধীরে ধীরে বিছানার দিকে এগোল। আলোটা জ্বালতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সুজাতা বিছানায় শুয়ে আছেন নিস্তেজ দেহ নিয়ে, মুখ ফ্যাকাশে, ঠোঁট নীলচে। মাথার পাশে টেবিলে একটা গ্লাস পড়ে আছে, তলায় সামান্য তরল। শাম্ভবী ছুটে গিয়ে হাত ধরল। শরীর ঠান্ডা, নাড়ি নেই। না না, এ কি করে হলো? তার চোখে পড়ল বিছানার পাশে পড়ে থাকা একটা ভাঁজ করা কাগজ, যেন কিছু লিখতে গিয়ে মাঝপথে থেমে গেছে। কাগজে শুধু কয়েকটা
অস্পষ্ট শব্দ। আমি চাইনি, কিন্তু সৌমিক। শাম্ভবীর মাথা ঘুরে উঠল। এই তো সেই একই প্যাটার্ন, বিষ প্রয়োগ, যেভাবে আগের ঘটনাটা ঘটেছিল। তাহলে খুনি আবার খেলা শুরু করেছে, কিন্তু সুজাতাকে কেন? হঠাৎ তার মনে পড়ল অ্যাডমিশন ফির টাকাটা সুজাতার অ্যাকাউন্ট থেকে গেছে। মানে যে খুনি আসল রহস্য আড়াল করতে চাইছে সে প্রথমে সুজাতার টাকা ব্যবহার করল আর তারপর তাকেই সরিয়ে দিল। শাম্ভবী ভেতরে ভেতরে কেঁপে উঠল। ঘরের দেওয়াল, ফ্যান, টেবিল সব যেন ফিসফিস করে বলছে খুনি এখানেই আছে, কারো না কারো মুখোশের আড়ালে। সুজাতার নিথর দেহের পাশে দাঁড়িয়ে শাম্ভবী অনুভব করল রহস্যটা এখন আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। সুজাতার নিথর দেহের পাশে দাঁড়িয়ে শাম্ভবীর চোখ ঘুরছিল চারপাশে। প্রতিটি কোণ, প্রতিটি জিনিস যেন তার কাছে প্রমাণ হয়ে উঠতে চাইছে। প্রথমেই তার চোখ গেল টেবিলের উপরে পড়ে থাকা গ্লাসটার দিকে। গ্লাসের ভেতরে হালকা সাদা আস্তরণ, যেন গুঁড়ো কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। শাম্ভবী গ্লাসটার গন্ধ নিল, একটা তীব্র কেমিক্যালের মতো গন্ধ। এটা নিশ্চয়ই সেই বিষ, একই প্যাটার্ন। সুজাতা কাঁপা হাতে লিখেছিলেন, আমি চাইনি, কিন্তু সৌমিক। তারপর কলম থেমে গেছে, কালির দাগ টানা হয়ে গেছে নিচে। শাম্ভবীর নিঃশ্বাস আটকে গেল। সৌমিক, এটাই কি তবে সুজাতার শেষ স্বীকারোক্তি? ঘরের ভেতরে আরো কয়েকটা ছোট সূত্র চোখে পড়ল। জানলার পাশে মাটিতে একটা হাওয়াই চটি, আর সুজাতার বালিশের নিচে লুকানো এক টুকরো খাম। ভিতরে সৌমিকের স্কুলের পুরনো রিপোর্ট কার্ড। ঠিক তখনই দরজার কাছে ভিড় জমে গেল। অজিত, প্রতিবেশী, কয়েকজন আত্মীয় দৌড়ে এসেছে। কেউ কেউ মৃতদেহ দেখে শিউরে উঠল। অজিত মাটিতে বসে পড়ল, গলা ফেটে গেল কান্নায়। মা, মা, কি করলো এমন? শাম্ভবী কাগজটা তুলে ধরল। দেখুন, উনি শেষ মুহূর্তে লিখতে পেরেছেন, নামটা স্পষ্ট, সৌমিক। শাম্ভবী তখন সেই চটিটা দেখিয়ে জিজ্ঞেস করল, এটা কার, কেউ বলতে পারবেন? জয়জিৎ চিৎকার করে উঠল, আরে এটা তো সৌমিকের। সব মিলিয়ে যেন ছবিটা স্পষ্ট হয়ে উঠছে, খুনি সৌমিকই। শাম্ভবী নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল যেন গোটা বাড়ি একসাথে আঙুল তুলছে সৌমিকের দিকে। ঘরে একসাথে শোরগোল উঠল। সবাই চোখ বড় বড় করে তাকালো সৌমিকের দিকে। সৌমিক ঘরের কোণে দাঁড়িয়েছিল, মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। সবাই যখন তার দিকে এগিয়ে আসছে তখন সে কেঁপে কেঁপে বলল, না না, আমি কিচ্ছু করিনি, আমি খুনি নই। কিন্তু কেউ বিশ্বাস করল না। চারপাশে ফিসফাস, চোখে মুখে ঘৃণা আর ভয়। শাম্ভবীর ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছিল। প্রমাণগুলো একদিকে স্পষ্টভাবে সৌমিকের দিকে ইঙ্গিত করছে, তবু তার অভিজ্ঞতা বলছিল খুনি হয়তো ঠিক এই চিত্রটাই সাজিয়েছে। সে ঠান্ডা গলায় বলল, প্রমাণ সৌমিককে দোষী করছে, কিন্তু আমি এখনো নিশ্চিত নই, রহস্য আরো গভীরে লুকিয়ে আছে। ঘর ভরে গেল চাপে, শোকে আর আতঙ্কে। সুজাতার নিথর দেহ যেন ছায়া ছায়া হয়ে পড়ে রইল। আর সবার চোখে একটাই প্রশ্ন, খুনি কি সত্যিই সৌমিক, নাকি এর আড়ালে আছে আরো বড় সত্য? সকালবেলা থানার সামনে দাঁড়িয়ে শাম্ভবীর মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ চেপে ধরেছে। রাতভর পুলিশের জেরার পর অবশেষে সৌমিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রমাণ, লোকের চিৎকার সব মিলিয়ে তার উপরই ভর করেছে দোষের ছায়া। জেলের অন্ধকার ঘর, লোহার গ্রিলের ওপাশে বসে আছে সৌমিক। চোখে ক্লান্তি,
মুখে ফ্যাকাশে ছাপ, কিন্তু ভেতরে একটা অদ্ভুত দৃঢ়তাও আছে। সৌমিক, আমি জাস্ট একটাই জিনিস জানতে চাই, তোমার দিদার অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল ভর্তি ফি হিসেবে, তুমি কি তার তথ্য ব্যবহার করেছিলে? সৌমিক মাথা নাড়ল, চোখ ভিজে উঠছে। না দিদি, আমি কখনো সেটা করিনি। আমি দিদাকে খুব ভালোবাসতাম, উনি ছিলেন আমার একমাত্র ভরসা। আমি ওকে কম্পিউটার ব্যবহার করতে শিখিয়েছিলাম, ইমেল করা, ভিডিও কল করা, মাঝে মাঝে ব্যাংকের জিনিসপত্র দেখাতাম, কিন্তু আমি কখনো ওনার অনুমতি ছাড়া কিচ্ছু করিনি। শাম্ভবীর গলায় দ্বিধা এলো। কিন্তু প্রমাণগুলো তো সব তোমার দিকে ইঙ্গিত করছে, কাগজে তোমার নাম, তোমার চটি সেখানে পাওয়া, এমনকি প্রমাণগুলো সব সাজানো হয়েছে গো। আমি খুনি নই দিদি। আমি যদি দিদার ক্ষতি করতে চাইতাম, তবে কেন আমি নিজেকে শেখাতাম, কেন এতদিন পাশে থাকতাম? শাম্ভবীর মনে হঠাৎ একটা নতুন প্রশ্ন জাগল। সে চুপচাপ সৌমিকের দিকে তাকিয়ে থাকল। ছেলেটার চোখে যেন এক ধরনের নির্দোষ সত্য লুকিয়ে আছে। তাহলে যদি সত্যি সৌমিক না করে থাকে, তবে কি সুজাতাই নিজে টাকা পাঠিয়েছিলেন, হয়তো কাউকে না জানিয়ে? এমনকি সৌমিক কেউ নয়। তার মাথার ভেতর ঝড় উঠল। তবে কি সত্যি সুজাতা নিজেই টাকা পাঠিয়েছিলেন, নাকি সৌমিক পুরোটাই নাটক করছে? সব কেমন ঘেঁটে গেছে। শাম্ভবী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি তোমার কথা শুনলাম সৌমিক, আমি এখনো নিশ্চিত নই, তবে একটা কথা বলি, সত্যিটা আমি বের করবই। সৌমিকের চোখে ভিজে আলো ঝলসে উঠল। দয়া করে সত্যিটা খুঁজে বার করুন দিদি, দিদার নামে যেন কোনো অপবাদ না লাগে। লোহার শিকলের ওপাশে দাঁড়িয়ে শাম্ভবীর বুক ভারী হয়ে উঠল। এখন সে জানে রহস্য আরো গভীর হয়েছে, আর সত্যের পথে পা বাড়াতে গেলে তাকে খুঁজে বের করতে হবে সুজাতার সেই গোপন কারণ, যেটার জন্য তিনি নীরবে সব করেছিলেন। সন্ধ্যার পর আবার তারাপদর ঘরে ঢুকল শাম্ভবী। বাতাসে এক অদ্ভুত গুমোট গন্ধ, যেন এখনো মৃত্যুর ছায়া ভাসছে। ঘরটা অগোছালো। শাম্ভবীর অভিজ্ঞতা বলছিল সব সূত্র কখনো একবারেই চোখে পড়ে না। ধীরে ধীরে আলমারির কোণ ঘাঁটতে গিয়ে হঠাৎ তার আঙুলে ঠেকল পুরনো কাপড়ে মোড়ানো একটা ব্যাগ। কৌতূহলী হয়ে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো সোনার নেকলেস, বালা, দুল, সবই আছে। পরদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মন্দিরের গয়না উদ্ধার হয়েছে। সবাই আনন্দে ভরে উঠল। দেবী মা আমাদের রক্ষা করেছেন। চিৎকার, ধূপধুনোর গন্ধ, যেন স্বস্তির হাওয়া বইছে চারিদিকে। কিন্তু শাম্ভবীর মনে একটুও শান্তি এলো না। অলংকারগুলো দেখে তার অভিজ্ঞ চোখ বুঝতে পারছিল এতে কিছু একটা গড়মিল আছে। তাই সে চুপ করে এগুলো পরীক্ষা করালো বিশেষজ্ঞের কাছে। ফলাফল এলো বজ্রাঘাতের মতো। দুঃখিত, এগুলো সোনা নয়, নিখুঁত নকল, কপার আর মিশ্র ধাতু দিয়ে বানানো। ঘরে একসাথে নিস্তব্ধতা নেমে এলো। আনন্দের হাওয়া মিলিয়ে গেল ফিসফিস আর হতাশায়। শাম্ভবীর মাথায় তখন টুকরো টুকরো সূত্র মিলতে শুরু করেছে। ভর্তি ফি গেছে সুজাতার অ্যাকাউন্ট থেকে। তার ডায়েরিতে লেখা রহস্যময় লাইন। ঐশ্বর্যের বোঝা নয়, বিশ্বাসটাই আসল। আর তারাপদর কাছে রাখা এই নকল গয়না, সবকিছু মিলিয়ে স্পষ্ট হলো আসল সত্য। শুনুন সবাই, আসল অলংকার অনেক আগেই বদলে দেওয়া হয়েছিল, বাক্সে রাখা হয়েছিল নকল। তাই চুরি হলেও হারিয়েছে শুধু ভ্রান্তি, আসল নয়। আমার বিশ্বাস আসল গয়না সুজাতা দেবী নিজের হাতে বিক্রি করেছিলেন। সেই টাকাতেই তিনি সৌমিককে ভর্তি ফি দিয়েছিলেন। তারাপদও তাকে সাহায্য করেছিলেন গোপনে। অজিত হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মানে মাই?
হ্যাঁ, তিনি সব করেছিলেন নীরবে, কারণ তিনি জানতেন ঐশ্বর্য টিকিয়ে রাখা যায় না, কিন্তু ভবিষ্যৎ টিকিয়ে রাখা যায়। আর সেই ভবিষ্যৎ ছিল সৌমিক। শাম্ভবী চারপাশে তাকালো। লোকজন হতবাক, কেউ শোকে ভেঙে পড়েছে, কেউ আবার গর্বে চোখ ভিজিয়ে ফেলেছে। কিন্তু শাম্ভবীর মনে তখনও ঝড়। সুজাতা যদি নিজের ইচ্ছায় গয়না বিক্রি করে থাকেন, তবে তাকে খুন করা হলো কেন? কোন রহস্য লুকানো আছে এই মৃত্যুর আড়ালে? শাম্ভবী জানত এই প্রশ্নের উত্তরই নিয়ে যাবে তাকে আসল খুনির কাছে। সুজাতার মৃত্যুর রহস্যে ডুবে থাকা শাম্ভবী ক্রমেই এক জায়গায় এসে থেমে যাচ্ছিল। মোটিভ। যদি সুজাতাই গয়না বিক্রি করে টাকা দিয়েছিলেন সৌমিকের ভর্তি ফির জন্য, তবে তাকে খুন করা কেন হল? অমৃতা সেদিন বিকেলবেলা নিজের ঘরে বসেছিল। জানলার ফাঁক দিয়ে ম্লান আলো আসছিল। তার চোখে একরাশ অস্বস্তি। মাথার ভেতর শুধু ঘুরছিল ভয়ঙ্কর স্মৃতিগুলো। পুরোহিত তারাপদর নিথর দেহ, তারপরই আবার সুজাতা দেবীর বিষক্রিয়ায় মৃত্যু, গ্রাম জুড়ে ভয় আর অবিশ্বাস। সে ফিসফিস করে নিজেকেই বলছিল, এ এক অদ্ভুত খেলা হচ্ছে। কে করছে সব? কেন করছে? এমন সময় হঠাৎ দরজার কাছে ছুটে আসা পায়ের শব্দ। দরজা ঠেলে ঢুকল শাম্ভবী, চোখে উত্তেজনার ঝিলিক। অমৃতা, দেরি করার সময় নেই, আমার সঙ্গে কলকাতা যেতে হবে এখনই। অমৃতা চমকে উঠল। কলকাতা? হঠাৎ? তুই কি কেস সমাধান করে ফেলেছিস? না, পুরোটা নয়, কিন্তু শেষ সূত্র পেতে হলে কলকাতায় যাওয়া ছাড়া উপায় নেই। তুই চল, সব বুঝবি। এক মুহূর্ত দেরি না করে অমৃতা ব্যাগটা তুলে নিল। তারা দুজনে রওনা হল কলকাতার পথে। ট্রেনের কামরায় বসে শাম্ভবী বারবার কিছু নোট ঘেঁটে দেখছিল, আর অমৃতা বারবারই তার মুখের দিকে তাকিয়ে ভাবছিল, এই মেয়েটা আসলে কি ভাবছে। কলকাতায় পৌঁছে শাম্ভবী সোজা গেল একটি বিশ্ববিদ্যালয়। সেখানে কয়েক ঘন্টার খোঁজ খবর, রেজিস্ট্রি অফিসে ঘোরাঘুরি, পুরনো ফাইল চেক করা, সব মিলিয়ে সে যেন গোপন ধাঁধার একটা হারানো টুকরো হাতে পেয়ে গেল। অমৃতা যদিও বাইরে বসে অপেক্ষা করছিল, তবু শাম্ভবীর মুখ দেখে বুঝতে পারল হাতে নাতে কিছু ধরতে পেরেছে সে। ফিরতি ট্রেনে শাম্ভবী একেবারে নিশ্চুপ, শুধু জানলার বাইরে তাকিয়ে আছে। অমৃতা ধৈর্য হারিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, কি পেলে? আগামীকাল সকালে সবাই জানতে পারবে। সকাল 11টায় ঠাকুর দালান ভরে গেল। অজিত, প্রতিবেশী, ইন্সপেক্টর সরকার, কয়েকজন পুলিশ আর পুরো গ্রাম, সবাই মুখে নানা প্রশ্ন নিয়েই। শাম্ভবী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি কলকাতা গিয়েছিলাম এই কেসের কিছু তথ্য যাচাই করতে। আজ আমি আপনাদের সামনে একে একে সমস্ত প্রমাণ দেখাবো। দরজার পাশে রাখা ফাইলটা খুলে তিনি প্রথমে দেখালেন কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এসেছে একটি সার্টিফিকেটের কপি। সেখানে স্পষ্ট লেখা তপতী সেন, বিএসসি অনার্স ইন বায়োকেমিস্ট্রি। তপতী দেবী বায়োকেমিস্ট্রি পড়ুয়া। এটা গুরুত্বহীন তথ্য নয়, কারণ সেই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান তার ছিল। হ্যাঁ, আমি বায়োকেমিস্ট্রি পড়েছি, তাতে কি হয়েছে? শাম্ভবী তখন কাগজের আরেকটা সেট নামিয়ে আনলেন, ফরেন্সিক ল্যাবের রিপোর্ট। আমি তদন্ত করতে গিয়ে হঠাৎ সেদিন তপতির ঘরের ডাস্টবিনে নজর পড়ল। দেখলাম কালো কালো কিসের খোসা। পরীক্ষা করতেই বুঝলাম এগুলো আপেলের বীজের খোসা। তখন মাথায় এলো আপেলের বীজের খোসা রয়েছে, তাহলে বীজ কোথায়? তখনই মাথায় এলো আপেলের বীজ আসলে সাংঘাতিক বিষ। এক দুটো খেলে কিছু হয় না ঠিকই, কিন্তু একসাথে অনেক খেলে তা সায়ানাইডে পরিণত হয়। কিন্তু এতগুলো বীজ কাউকে খাওয়ানো হবে কিভাবে? তখন ভাবলাম শুধু বীজের খোসা পেয়েছি, তাহলে কি বীজগুলো গুঁড়ো করে দুধের সাথে মেশানো হয়েছে? সেটা মাথায় আসতেই চুপচাপ তপতির মিক্সার নিয়ে ফরেন্সিকে পাঠালাম। তারই রিপোর্ট এসেছে। রিপোর্টে লেখা ছিল
মিক্সার গ্রাইন্ডারের ভেতর থেকে ভিন্ন ধরনের ধূলিকণার নমুনা পাওয়া গেছে। যদিও জার ধোয়া ছিল, কিন্তু ফরেন্সিক টিম মিক্সারের নানা জায়গা থেকে ধূলিকণার স্যাম্পেল পেয়েছে। একই রকম ধূলি তপতির বাড়ির ডাস্টবিনে পাওয়া বীজের সঙ্গে মিলে যায়। সঙ্গে মিক্সারের হ্যান্ডেলে পাওয়া আঙুল ছাপের তুলনায় তপতির আঙুল ছাপের মিলের সার্টিফিকেটও ছিল। আঙুল ছাপ মিলেছে? হ্যাঁ, মিক্সারের ব্লেড, হ্যান্ডেল সব জায়গায় তপতির আঙুল ছাপ পাওয়া গেছে। ডাস্টবিনে পাওয়া বীজ এবং মিক্সারের ভেতরে সেই একই গুঁড়োর দানা। বুদ্ধিটা দারুণ করেছিলেন তপতি দেবী। বাড়িতে দুর্গাপুজো, কত আপেল কাটা হয়েছে, তার বীজগুলো সংগ্রহ করাও কোনো সমস্যাই নয়। আর সেই বীজ দিয়ে এমন মারণ বিষ হয়, সেটাও কারোরই জানা নয়। শুনতে শুনতে মিলন ঘরটা নীরব হয়ে এলো। সব চোখ তাকিয়ে আছে তপতির দিকে। তপতি চুপচাপ, মুখ চাপা। অজিত অসহায়ভাবে তাকিয়ে আছে। শাম্ভবী একটু থেমে তারপর সামনে রাখা এক খাম তুলে ধরলেন। এই চিঠি সুজাতা দেবীর। উনি লিখেছিলেন অজিতবাবুকে, জানাতে যে গয়না বিক্রি করে তিনি সৌমিকের ভবিষ্যতের জন্য টাকা করে রেখেছেন। কিন্তু এই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তপতি ডাস্টবিনে। আমি সবকটা জুড়েছি, দেখুন। অজিত কাঁপা কাঁপা হাতে নিলেন সেলোটেপ দিয়ে জোড়া চিঠিটা। তাতে লেখা, অজিত, আমি সবটা করেছি সৌমিকের জন্য। মন্দিরের গয়না বিক্রি করেছি, সে টাকায় ওর পড়াশোনা চালানো যাবে। নিজে মুখে তোকে বলবো, সে সাহস বা মুখ কোনোটাই আমার নেই। তুই আমার উপর রাগ করিস না, মা। তপতির চেহারা খসে পড়তে শুরু করল। অজিত বললেন, তপতি, কেন তুমি এটা লুকোলে? যদি তুমি চিঠি দেখেছিলে তাহলে কেন আমাকে জানালে না? তপতির গলায় প্রথমে জোর কণ্ঠ উঠল। আমি কিছুই জানি না। কিন্তু তারপর শাম্ভবী সামনে শহর থেকে আনা আর একটা সেট কাগজ খুলে দেখালো। সেখানে স্পষ্ট লেখা ছিল, অ্যাপ্লিকেন্ট রিকোয়েস্ট রিফান্ড অ্যাজ দ্য স্টুডেন্ট ইজ অ্যারেস্টেড ফর মার্ডার অ্যান্ড ক্যানট কন্টিনিউ। আবেদনপত্রটির কাগজে তপতির অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নম্বরও ছিল। ইংল্যান্ডের যে কলেজে সৌমিকের ভর্তি করানো হয়েছিল, আমার সেখানে চেনাশোনা আছে। আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সেখান থেকেই এই আবেদনপত্রটি আমাকে পাঠানো হয়েছে। আপনি বিশ্ববিদ্যালয়ের রিফান্ডের আবেদনটি কেন জমা দিয়েছিলেন? তদন্ত তখনও চলছিল। আপনি কি ভেবেছিলেন যে আপনি আগে থেকেই টাকা পেয়ে যাবেন? তপতির মুখ লাল হয়ে গেল। সে প্রথমে অস্বীকার করল, কিন্তু কাগজ, রিপোর্ট, আঙুল ছাপ সব মিলিয়ে শাম্ভবীর যুক্তি তপতির অনাখুলতায় চাপ হয়ে দাঁড়ালো। এগুলো আমার কাছে যথেষ্ট প্রমাণ। আপনি চিঠি দেখেই অগ্নিগর্ভ হয়েছিলেন। টাকার লোভ আপনাকে তাড়া করে নিয়েছিল। তাই শুরুতে তারাপদবাবু ও পরে সুজাতা দেবীকে খুন করলেন। আপনি বায়োকেমিস্ট্রির ছাত্রী, তাই আপনি আপেলের বীজের ব্যাপারটা জানতেন। ভাবলেন এক ঢিলে দুই শিকার করবেন। দুজন মানুষ যারা সৌমিককে সাহায্য করেছিল তাদের সরিয়ে দিলেন আর সৌমিককে ফাঁসিয়ে দিলেন, যাতে ওই টাকা ফেরত পেয়ে যান আপনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রিফান্ড আবেদনটা আপনার সবচেয়ে বড় ভুল। তার বলার সঙ্গে সঙ্গে তপতি আর ঠেকিয়ে রাখতে পারল না। চেহারা ঝলসিয়ে উঠল। সে অদ্ভুতভাবে চিৎকার করে হাহাকার করল। হ্যাঁ, আমি চিঠি পড়েছিলাম। আমি সহ্য করতে পারিনি। মা সব গোপনে করে ফেললো। আমি রাগে লোভে সব শেষ করে দিলাম। পুলিশ তৎক্ষণাৎ তপতিকে আটক করল। অজিত মাটির তলার দিকে হাত বুলিয়ে পড়ল। তার কণ্ঠে শুধু এক শব্দ, মা, মা গো মা। আর তারপর তার শরীর ভেঙে পড়ল কাতর কান্নায়। শাম্ভবী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে যে সূত্রগুলো ছিল, চিঠির ছেঁড়া অংশ, ডাস্টবিনের বীজ, মিক্সারের ভিতরের ধুলো, আঙুল ছাপ ও রিফান্ড আবেদন, সব মিলে একটি যুক্তিশীল চেইন তৈরি করছে। বিজ্ঞান ও পর্যবেক্ষণ আমাদের সত্যে পৌঁছে দিল। সৌমিক
চুপ করেছিল, তার চোখে অশ্রু ছিল, কিন্তু একই সঙ্গে মুক্তিরও অনুভূতি। মিলনঘরে একটা গভীর নিরাশা, কিন্তু সত্যটা আসীন। মন্দিরের মিলনঘরে তপতির স্বীকারোক্তি আর পুলিশের হাতে গ্রেপ্তারের পর গ্রামে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সেদিন রাতেই সৌমিককে থানার লকআপ থেকে মুক্ত করা হল। যখন সৌমিক বেরিয়ে এলো, তার চোখে অশ্রু। সামনে দাঁড়ানো শাম্ভবীর দিকে তাকিয়ে সে বলল, দিদি, আমি জানতাম আপনি ঠিক সত্যিটা খুঁজে বার করবেন। আমি দিদাকে কখনো আঘাত করতে পারতাম না, কিন্তু তাও সবাই আমাকেই অপরাধী ভেবেছিল। আপনি সত্যিটা প্রমাণ করে আমায় বাঁচালেন দিদি। শাম্ভবী তার কাঁধে হাত রাখল। সত্য কখনো হারায় না সৌমিক, সময় লাগে, কিন্তু সে আলো দেখিয়েই দেয়। অজিত দূরে দাঁড়িয়ে কাঁদছিল। মায়ের মৃত্যু, স্ত্রীর বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে সে ভেঙে পড়েছে। তবু শাম্ভবীর সামনে এসে হাত জোর করে বলল, তুমি না এলে এবারে অন্ধকারেই ডুবে যেত। আমি আর কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো জানি না। শাম্ভবী মৃদু হাসল। না না, ধন্যবাদ দেবেন না। কেবল মনে রাখবেন, লোভ মানুষকে ধ্বংস করে, আর সত্যকে লুকোতে গেলেই সে আগুন হয়ে ফিরে আসে। অমৃতা সেদিন সন্ধ্যায় শাম্ভবীর পাশে বসে বলল, তুই আবার কিরকম জাদু করে সব মিলিয়ে দিলি। আমি তো ভাবছিলাম কেসটা আর কখনো সমাধানই হবে না। এটা জাদু নয় অমৃতা, এটা পর্যবেক্ষণ আর ধৈর্যের ফল। মানুষ যতই চক্রান্ত করুক, যতই মিথ্যে সাজাক, সূত্র এক সময়ে সত্যের পথেই নিয়ে যায়। অমৃতা হেসে মাথা নাড়ল। তাহলে এবার তোর অনেক কেসের ডাক আসবেই। শাম্ভবী মৃদু হেসে চুপ করে গেল। তার চোখে তখনও গাঢ় প্রশ্ন। মানুষের লোভ, প্রতারণা আর পরিবারের ভিতরকার বিশ্বাসঘাতকতা তাকে ভাবিয়ে তুলেছিল। রাতের আকাশে চাঁদ উঠেছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে শাম্ভবী বাতাসে নিঃশ্বাস নিল। তার মনে হল প্রতিটি রহস্যই আসলে মানুষের অন্দরমহলের প্রতিচ্ছবি। কেউ লোভে হারে, কেউ ভালোবাসায় জেতে। সৌমিক দূরে দাঁড়িয়ে দিদিমার পুরনো ছবিতে প্রদীপ জ্বালাচ্ছিল। অশ্রু ভেজা চোখে সে বলল, দিদা, তোমার স্বপ্ন আমি পূরণ করবই, যেভাবেই হোক। শাম্ভবী নিঃশব্দে মাথা নাড়ল। রহস্যের অন্ধকার কেটে গেছে। গ্রামের বুক জুড়ে ধীরে ধীরে ভোরের আলো নেমে এলো। শুনছিলেন আমাদের বিশেষ নিবেদন রাজদীপ চক্রবর্তীর কলমে দুর্গা মাতা সহায়। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল সৌমিক, আয়ুষী, মৃন্ময়, বর্ণালী, মৌমিতা, অতনু, সুদীপ্ত, আবির, জয়, মৌসুমী ও আমি রাজদীপ। তাহলে ফিরছি আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।